পূর্ববর্তী অমরকণ্টক পর্বের ভিডিও দুটিতে আমরা দেখেছি অপরূপ ঝর্ণা, নিবিড় বনরাজির মধ্যে দিয়ে গাড়ি ছুটে যাওয়ার অপরূপ দৃশ্য। সাক্ষী থেকেছি ২৭টি মন্দির ঘেরা নর্মদা মায়ের মন্দির কমপ্লেক্স। শুনেছি সোন নদ ও নর্মদা মায়ের পৌরাণিক কাহিনীর জনশ্রুতি। আজ আমরা ইতিহাসকে জানব একটু আলাদাভাবে। এখানে মানুষের শিল্পকর্মের মধ্যে তাদের সাংস্কৃতিক জগৎকে ছুঁয়ে দেখার চেষ্টা করব। বিভিন্ন প্রদেশের মানুষের বসবাসের গৃহ, বেশভূষা, তাদের ব্যবহৃত বাদ্যযন্ত্র, মুখোশ, এমনকি যুদ্ধের জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, যা দেখে প্রায় শেষ করা যাবে না। সিন্ধু সভ্যতারও আগের, আজ থেকে প্রায় ৩০,০০০ বছর আগের প্রথম মানুষের হাতে আঁকা অপরূপ শিল্পকর্ম, তার মধ্যে দিয়ে ফুটে উঠেছে সেই সময়কার জীবজন্তুর ছবি, হাতিয়ার প্রভৃতি। সেইগুলোরও সাক্ষী থাকবো আমরা। বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয় ভীমভাটকায় গিয়ে, যেখানে আমরা দেখে নেব আমাদের আদিম পূর্বপুরুষদের ১০-১২ হাজার বছর পূর্বের আঁকা ব্যবহৃত রং, যেন কোনো এক জাদু বলে আজও অমলিন থাকে। এই সমস্ত বিস্ময়কর শিল্পকর্ম সাঁচি স্তূপের স্থাপত্যের পাশাপাশি বিভিন্ন মিউজিয়াম সমৃদ্ধ ভারতের হৃদয়, মধ্যপ্রদেশের রাজধানী শহর ভোপাল ও তার আশেপাশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখব আমরা আজকে তার প্রথম পর্ব। আমরা ভোপাল ভ্রমণ শুরু করেছিলাম একদিনের অমরকণ্টক ভ্রমণের পর পেন্ডা রোড স্টেশন থেকে। খুব অবাক লেগেছিল পেন্ডা রোড স্টেশন সংলগ্ন মা দুর্গা দর্শনের সময় আমাদের প্রসাদ হিসেবে দিয়েছিল ছোলা সেদ্ধ। সেই দুর্গা সপ্তমীর দিন ছোলা সেদ্ধ প্রসাদ নিয়ে আমরা উঠে পড়ি 12853 অমরকণ্টক এক্সপ্রেসে। রাতের স্লিপার কোচের সংরক্ষিত আসনে কোনোরূপ অসুবিধা ছাড়াই আমরা ওই দিন ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে নিশ্চিন্তে ঘুম থেকে উঠে দেখি ইটারসি স্টেশনে একজনকে জিআরপি ধরে নিয়ে যাচ্ছে। কারণ যে অনুসন্ধান করে জানলাম ওয়েটিং লিস্টে টিকিট থাকা সত্ত্বেও রিজার্ভেশন কম্পার্টমেন্টে ওঠার জন্যে তাকে ধরে নিয়ে যাচ্ছে। এই রেলের কড়াকড়িতে আমাদের এই ভ্রমণ অতি আরামদায়ক হয়েছিল। এইবারকার ট্রেন ভ্রমণ অন্যান্য বছরগুলির তুলনায় খুব আরামদায়ক হয়েছিল। তাই আপনাদের সামনে কোনো দর্শনীয় স্থানের একটু অন্য ধরনের ভ্রমণ ভিডিও করার চেষ্টা করছি এই ডক্টর শ্যামল মিত্রের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই ডক্টর শ্যামল মিত্রের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আন্তরিকভাবে। দুর্গ থেকে আসা রাতের 12853 অমরকণ্টক এক্সপ্রেস তার ৮৯৯ কিলোমিটারের যাত্রা শেষ করে ভোপাল স্টেশনে এসে। তখন ঘড়ির কাঁটায় সকাল ১০টা ২৭। ১০ মিনিট বিলম্বে আমরা পৌঁছে ওভারব্রিজ ক্রস করে অটো স্ট্যান্ডের থেকে অটো নিয়ে চলে আসি আগের থেকে বুকিং করা ভারত সেবাশ্রম সঙ্গে। ভারত সেবাশ্রম সংঘ ভোপালের আগের স্টেশন রানী কমলাপতি স্টেশনের থেকে কাছে। অটো ভাড়া নেয় ১২০ থেকে ১৫০ টাকা। আমরা যেহেতু ভোপাল থেকে অটো করেছিলাম তাই অটো ভাড়া একটু বেশি পড়েছিল, ২৫০ টাকা। আমরা ভারত সেবাশ্রম সংঘের রুমে গিয়ে ফ্রেশ হয়ে খুব তাড়াতাড়ি কিছু খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ি ভোপাল শহরের কাছাকাছি দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে। অনেক দরাদরির পরে ১৩০০ টাকায় সমস্ত স্পট দেখানোর জন্যে অটো ঠিক হয়। ভারত সেবাশ্রম সংঘের অটো এবং গাড়ির নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ভাড়া করলে ভাড়া কিছু সস্তায় হবে। সকল কালের শ্রেষ্ঠ একাল ভূভারতের
মধ্যে ভূপাল। পারমার রাজা ভুজের হাতে ভূপাল শহরের পত্তন। কিংবদন্তি কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে ভুজ সাধুর নিধনে লেক কেটে স্নান করে রোগমুক্ত হন। পারমার রাজা ভুজের রাজত্বকাল চলে 1010 থেকে 1053 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই রাজা ভুজের নাম অনুসারে লেকের নাম হয় ভুজ, আর পাল কথার অর্থ বাঁধ, ভোজপাল, অর্থাৎ লেকের নাম হয় ভোজপাল। শহরও গড়ে ওঠে লেককে ঘিরে। কালে কালে শহরের নামও হয় ভোজপাল থেকে ভূপাল। পারমার রাজ্য চলে প্রায় 13 শতক পর্যন্ত। পারমাদের রাজত্ব শেষ হওয়ার পরেই 1565 সালে ভূপাল শহর যায় মোগলদের হাতে। আওরঙ্গজেবের মৃত্যুর পর গন্ডরা বসে মসনদে, আর মোগল দরবারের সৈনিক আফগান নায়ক দোস্ত মোহাম্মদ খান খুন করে দিল্লি ছেড়ে ওভারসিয়ারের চাকরি নেন ভূপালের কাছে একটি গ্রাম ভিলসায়। অল্প পরে রাজপুত রাজাকে মেরে ভিলসার গভর্নরকে যুদ্ধে হারিয়ে বিজয় দর্পে ভূপালে আগমন এই দোস্ত মোহাম্মদের। স্বামীর মৃত্যুতে গণ্ড রানী কমলাপতি সমরে নামেন। রানীর রূপলাবণ্যে মুগ্ধ সমর ছেড়ে দোস্ত মোহাম্মদ দোস্ত হয় রানীর। আর এই দোস্তেরই হাতে 1600 শতকের শেষার্ধে ভুজের রাজ্যপাটের ওপর আজকের শহরের পত্তন। 1800 শতকে ব্রিটিশদের সঙ্গে মিত্রতা গড়ে ভূপাল। 1857 সেই সিপাহী বিদ্রোহের কাল থেকে 1926 সাল পর্যন্ত বেগম সাহেবাদের শাসনে থাকে ভূপাল। এখানে এশিয়ার বৃহত্তম মসজিদটি তাজুল মসজিদ এই ভূপালেই অবস্থিত। ভূপাল শহরের ইতিহাস শুনতে শুনতে ও লেকের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের প্রথম গন্তব্য বিড়লা মিউজিয়ামে। অদূরে লোয়ার লেকের দক্ষিণে আরোরা পাহাড়ে বিড়লা গ্রুপের তৈরি পুরাতত্ত্বের সংগ্রহশালা বিড়লা মিউজিয়াম ও লক্ষ্মীনারায়ণ মন্দির। আকারে ছোট হলেও আকর্ষণে অনন্য। হরপ্পা, মৌর্য ও গুপ্তকালের টেরাকোটার সাথে বিষ্ণু ও শিবের ভাস্কর্য মূর্তির সংগ্রহ উল্লেখযোগ্য। বুধবার ছাড়া প্রতিদিন 9টা থেকে 12টা, আবার দুপুর 2টো থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। মন্দির চত্বর থেকে গ্রেট লেক ও বিধানসভা ও পুরনো শহর মনোরম দেখায়। শ্যামলা পাহাড়ের পাদদেশে লোয়ার লেকের দক্ষিণে রবীন্দ্র ভবনের বিপরীতে বাণগঙ্গা রোডে প্রত্নতত্ত্বের সম্ভার নিয়ে গড়া স্টেট মিউজিয়াম সোম ছাড়া সকাল 10টা 30 থেকে বিকেল 5টা 30 পর্যন্ত খোলা। গান্ধীজির ছবি ও অন্যান্য স্মারক নিয়ে গড়া গান্ধী ভবনও এই শহরের অন্যতম দ্রষ্টব্য। স্টেট মিউজিয়াম বন্ধ থাকায় আমরা আর ভেতরে প্রবেশ করতে পারিনি। বিধর্মীদের হাত থেকে বাঁচতে ছোট্ট লেকের জলে উৎসর্গীকৃত কমলা দেবীর স্মারক কমলা পার্কের সৌন্দর্য পর্যটকদের মোহিত করে। আর রয়েছে অ্যাশবাগ অর্থাৎ আনন্দের বাগিচা, নূরবাগ অর্থাৎ আলোর বাগিচা। ফারিহা তাফেজা আনন্দ বর্ধন করে দর্শকদের। তবুও ভূপালের মূল আকর্ষণ গ্রেট লেক ও লোয়ার লেক, এর নয়নাভিরাম শোভা। ভারতবর্ষের কৃষ্টি, সাংস্কৃতিক পরিমণ্ডল ও আদিবাসীদের জীবনযাত্রা যদি কেউ ভালোভাবে জানতে চায়, তাহলে ভারতবর্ষের অন্যান্য মিউজিয়ামগুলি ঘুরলেও যদি কেউ ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহালয় অর্থাৎ IGRMS-এ ভূপাল না পরিদর্শন করে, তাহলে তার এক্সপ্লোরেশন সম্পূর্ণ হবে না। প্রাগৈতিহাসিক মানুষের স্পন্দনে স্পন্দিত শ্যামলা পাহাড়ের প্রায় 200 একরের বিশাল ভূমিরূপের মধ্যে
অবস্থিত এই IGRMS ভোপাল। এটি সর্ববৃহৎ নৃতত্ত্বের সংগ্রহালয়গুলির মধ্যে অন্যতম। এর মধ্যে 8টি খোলা আকাশের নিচে প্রদর্শনালয় এবং 12টি গৃহ-মধ্যস্থ গ্যালারি আছে। গম্বুজাকৃতি অপূর্ব গঠনশৈলীতে তৈরি ভীতিসংকুলে আছে 12টি বিভিন্ন ধরনের গ্যালারি। মানুষের সাংস্কৃতিক পরিবর্তন কালের সময়ে কিরকম হয়েছে তার থেকে প্রাগৈতিহাসিক মানুষের বিবর্তন আপনাকে এক অন্য জগতে পৌঁছে দেবে। বৈচিত্র্যময় বিভিন্ন ধরনের মডেল, গ্রাফিক্স, স্কেচ প্রভৃতির সাহায্যে উপস্থাপিত বিভিন্ন ধরনের মানুষের বৈচিত্র্যময় জীবনযাত্রার এক অনন্য সমারোহ এই IGRMS। এখানে রয়েছে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের বিবরণ, তাদের বিজ্ঞানসম্মত উপায়ে মানব সম্প্রদায়ের শিল্প, সংস্কৃতি সহ নকুলবিদ্যার 6678টি এথনোগ্রাফিক বস্তুর এক বিশাল সংগ্রহশালা এই IGRMS। ছাত্র, লেখক, গবেষকদের জন্য উন্মুক্ত একটি গ্যালারিতে তারা প্রচুর সংখ্যক তথ্য পাবে। 40,000-এরও বেশি রেফারেন্স বই আছে এই লাইব্রেরিতে। এখানকার শিক্ষামূলক প্রোগ্রামগুলিতে ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোসিয়া, গ্রুপ ডিসকাশন, কনফারেন্স এবং কালচারাল প্রোগ্রামের মাধ্যমে ছাত্র, গবেষক ও উৎসাহী দর্শকের মধ্যে ভারতীয় ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করা হয়। সাথে সাথে সংরক্ষণ করা হয় ভারতীয় ঐতিহ্যকে, তার সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে, তার সাংস্কৃতিক যে শিল্পকর্ম সেগুলোকে সব যথোপযুক্তভাবে সংরক্ষণ করা হয় এই IGMRS-এ। তাই আপনাদের একবার আসতেই হবে ভারতের শিল্প, সাংস্কৃতিক ও কৃষ্টির এক অনন্য সংগ্রহকে চাক্ষুষ করতে ভোপালে। ভোপালের সবথেকে প্রধান আকর্ষণ ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহালয় দেখে আমরা চলে আসি উপজাতিদের কৃষ্টিতে ভরা ট্রাইবাল মিউজিয়াম। এই ট্রাইবাল মিউজিয়ামে বিভিন্ন রকমের শিল্পকর্ম দেখে আপনাদের মন একটা আলাদা জগতে পৌঁছে যাবে। ট্রাইবাল মিউজিয়ামের অপরূপ শিল্পকর্ম আপনাদের সারা জীবন মনে থাকবে। আদিবাসীদের শিল্পকর্মে পরিপূর্ণ ট্রাইবাল মিউজিয়ামের এন্ট্রি ফি জনপ্রতি 20 টাকা। ক্যামেরাতে ছবি তোলার জন্য 100 টাকা। আমরা 3 জনে 100 টাকা দিলেও 3 জন যখন ছবি তুলি তখন কেউ আপত্তি করেনি। ট্রাইবাল মিউজিয়ামের শিল্পকর্ম দেখতে দেখতে আপনারা এক অন্য জগতে পৌঁছে যাবেন। কোথা দিয়ে সময় চলে গেল বুঝতেই পারবেন না। ভোপালে অন্যান্য বর্ণনার সময় আমি হোটেল এবং থাকার জায়গার ঠিকানা ছবি তুলে দিয়ে দিয়েছি। ভোপালের আরও অনেক স্পট রয়েছে। ঠিক মতন ভোপালকে এক্সপ্লোর করতে গেলে আপনাদের 2 দিন হাতে সময় রাখতেই হবে। খুব সংক্ষেপে ভোপাল ভ্রমণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিও সংক্ষেপ করার জন্য থাকার হোটেল ও অন্যান্য স্থানের সঙ্গে ভোপালের যোগাযোগ আমি ছবি তুলে দিলাম ভোপালের ইতিহাস বর্ণনার সময়। ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন ও এই চ্যানেলে নতুন হয়ে থাকলে ডক্টর শ্যামল মিত্রের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল। এর আগে আমি ছাত্রছাত্রীদের খুব সহজে বিজ্ঞান পড়ানোর জন্য আরও ভিডিও তৈরি করেছি। বিজ্ঞানের মজার ঘটনা, পৃথিবীতে কে আগে এসেছিল, বীজ না গাছ, ডিম না মুরগি, এরকম বিভিন্ন কৌতূহল উদ্দীপক ভিডিও এই চ্যানেলে আছে। এছাড়াও আপনারা অঙ্কের বিভিন্ন রকমের ট্রিক্স, ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ তথ্য, এই সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 9ম শ্রেণীর জীবনবিজ্ঞানের
জৈবনিক ক্রিয়া অ্যানিমেটেড ওয়েতে আমি বর্ণনা করে দিয়েছি, যেটা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের খুব উপকারী। এছাড়াও দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষার জন্য সাজেশনও প্রস্তুত করে দিয়েছি। আপনাদের পরিচিত যদি কেউ থাকে তাদের অনুরোধ করবেন দেখার জন্য। এই নতুন ধরনের ভিডিও আপনাদের কেমন লাগলো সে কথাও জানাতে ভুলবেন না। আগামী পর্বে আপনাদের নিয়ে যাব সাঁচি স্তূপের স্থাপত্য দেখাতে এবং ভীমভাটকায় আজ থেকে 10-12 হাজার বছর আগেকারের আমাদের পূর্বপুরুষদের পাথরের গায়ে হাতে আঁকা ছবি আপনাদের দেখাবো এবং দেখাতে গিয়ে আমরা বিস্ময়ে হতবাক হয়ে যাব কী করে তাদের আঁকা ছবিতে ব্যবহৃত রং আজও একই রকম উজ্জ্বলতার সাথে বিরাজমান থাকে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকার চেষ্টা করবেন আর কৌতূহল নিয়ে অপেক্ষা করবেন পরের ভিডিও দেখার জন্য। আপনাদের কুশল কামনা করে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।